কনস্টিটিউশন। লিখতে পারছেন? দ্যাট মিনস দ্য পার্লামেন্ট ইজ নট সুপ্রিম ওভার দ্য আদার অর্গান। এটা কোন দেশের থিওরি? এটা আমাদের দেশের থিওরি। এই থিওরিটা ফলো করে কে? ইউএসএ এবং অন্যান্য দেশ থেকেও একই থিওরিটা ফলো করা হয়। কিন্তু এক্সেপশনাল থিওরি হচ্ছে যে ইউকের জন্য। ইউকেতে এক্সেপশনাল থিওরি যেটা নাম দেওয়া হয়েছে পার্লামেন্টের সবরিনিটি। এই সবরিনিটির দ্বারা এমন একটা জিনিস বোঝায়, পার্লামেন্ট তার সুপ্রিমেসি এত বেশি এনজয় করে, যার সুপ্রিমেসিটা এত বেশি অ্যাবাভ, এত বেশি অল দা আদার অর্গানে যা যা করুক না কেন সেটাকে লিমিট করে দেওয়ার ক্ষমতা কে রাখে? লিমিট করে দেওয়ার ক্ষমতা রাখে মাত্র। অর্থাৎ পার্লামেন্ট তার যে অবাধ ক্ষমতা তা এনজয় করে শুধুমাত্র কোথায়? ইউকের কনস্টিটিউশনে বা ইউকেতেই শুধুমাত্র পার্লামেন্ট অবাধ ক্ষমতা এনজয় করে। এই অবাধ ক্ষমতাটা কেমন? হ্যাঁ, যেমন আমরা জানি পার্লামেন্টের ক্ষমতাটা কি, মূল ক্ষমতাটা, পার্লামেন্টের মূল ক্ষমতাটা জানা আছে আপনাদের? আইন প্রণয়ন করা। বলেন কেউ একজন পার্লামেন্টের মূল ক্ষমতাটা কি? স্যার আইন প্রণয়ন করা। গুড। সোজা শব্দটা হচ্ছে যে আইন প্রণয়ন করা। হ্যাঁ, এই আইনটা প্রণয়ন করতে গেলে আইন প্রণয়ন করা, আমরা বলি যারা জানেন না তারা লিখে রাখেন, আইন প্রণয়ন করা, আইনকে সংশোধন করা, আইনটাকে পরিবর্তন করা, আইনটাকে বাতিল করা, বাতিল করে নতুন আইন তৈরি করা, এটাই হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা। এই যে আইনটাকে বাতিল করা বললাম, আইনটাকে তৈরি করা, আইনটাকে কিছুটা সংশোধন করা, আইনটাকে কিছুটা এই আইনটাকে কিছু পরিবর্তন পরিমার্জন করা, কিছুটা অ্যাড করা, কিছুটা অ্যাড থেকে বাদ দেওয়া, এটাই হচ্ছে পার্লামেন্টের কাজ। পার্লামেন্ট দ্বারা যে আইনগুলি তৈরি করা হয় সেটাকে বলা হয় সেটাকে সোজা কথা বলা হয় লেজিসলেচার। সেটাকে কি বলা হয়? পার্লামেন্ট দ্বারা তৈরিকৃত আইনের নাম হচ্ছে লেজিসলেচার। এই লেজিসলেচারটা যদি ইউকের ক্ষেত্রে থিওরিগুলি কেমন, আমি দুইটা থিওরি বলতেছি যাতে আপনারা কম্পারেটিভ স্টাডি করতে পারেন। ইউকের ক্ষেত্রে যে এই লেজিসলেচারটা সুপ্রিম, অর্থাৎ পার্লামেন্ট যে আইনটা করেছে দ্যাট ইজ দ্য সুপ্রিম। No one can question regarding the status, regarding the validity of the legislature. लेकिन यूके थ्योरीটা কি? No one can question, nobody can make a question, nobody raise a hand. কি শুনছ? regarding the status, regarding the validity of this legislature, এই legislature validity, এই legislature বৈধ, এই legislature বুঝতেছেন তো? পার্লামেন্ট কর্তৃক তৈরিকৃত আইন, এই legislature বৈধ, এই legislature ভালো না, এই legislature দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, এই legislature দ্বারা সংবিধান খর্ব হচ্ছে, এই legislature দ্বারা এক্সিকিউটিভের পাওয়ার লেস হয়ে গেছে, এই legislature দ্বারা জুডিশিয়াল ক্ষমতা শূন্য হয়ে গেছে, যাবতীয় সমস্ত কোয়েশ্চেন, কোন রকম কোয়েশ্চেন করা যাবে না। কোথায়? কোন দেশে? ইউকেতে। ইউকেতে। এতটুক একটু যতটুক বলেছি এতটুকু লেখার চেষ্টা করেন। আমি একটু পজ করলাম, কেমন? যতটুক বুঝেছেন ততটুক, এই পর্যন্ত যতটুকু লিখেছেন বা শুনেছেন ওটা লেখার চেষ্টা করেন। স্যার লিখেছি। হ্যাঁ, এটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? যতটুকু বলেছি আবার লেখেন নতুন করে। থিওরিটা হচ্ছে ট্রেডিশনাল ভিউ অফ দ্য ইউকে, ভিউটা হচ্ছে এরকম, দ্য পার্লামেন্ট ইজ নট সাবজেক্ট টু এনি লিগ্যাল লিমিটেশন।
লেখেন শব্দটা, the parliament is not subject to any legal limitation and এটা লেখেন প্রথম হচ্ছে the parliament is not subject to any legal limitation। তার মানে কি, পার্লামেন্ট, ইউকের পার্লামেন্ট কোন আইন দ্বারা বা কোন রকম অন্য কোন রকম ইন্টারাপশন দ্বারা এটা কিনা লিমিটেড না। এটার যে ক্ষমতা, লিগ্যাল যে ক্ষমতা, এটা অবাধ, আনলিমিটেড। এটা লিমিট করা হয় নাই। কার ক্ষমতা? the parliament, it is not subject to any limitation and the UK court have no power, শুধুমাত্র লিমিটেড না, দেখেন সেকেন্ডটা লেখেন, the UK court have no power to declare the law duly passed by the parliament invalid। অর্থাৎ the UK court, come on, the UK court have no right to justify the validity, কিসের? to justify the validity, স্যার the, আরেকবার এটা the UK court আবার লেখেন the UK court have no power no power to justify the validity তারপর of the, justify করা, to justify the validity of the Parliament Act, to justify the validity of the legislature, legislature validity। অর্থাৎ বাংলা বললে এরকম হয়, ইউকে কোর্টের এমন কোন ক্ষমতা নাই সেটা কোন একটা আইন বৈধ কি অবৈধ সেটা যাচাই বাছাই করার কোন ক্ষমতা ইউকে কোর্টের নাই। বুঝতে পারতেছি? এই যে বললাম নাই, যেটা এটা উল্টা দিকে বলতে গেলে বাংলাদেশের কোর্টে আছে। কারণ আমাদের দেশে পার্লামেন্ট যাচ্ছে তাই আইন করতে পারে না। আমাদের আইনগুলির বৈধতা যাচাই বাছাই করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যেরকম যাচাই বাছাই করার ক্ষমতা দেওয়া হয়েছে, অনুরূপ ভাবে ওই যে কি জানে আমেরিকান কোর্টগুলিও তো একই রকম অবস্থা। কেমন? আমি কেন বারবার আমেরিকান রেফারেন্স টানতেছি, এই কারণে আমরা কিন্তু আগামী ক্লাস থেকে বা 2 ক্লাস পর থেকে আমরা আমেরিকানটা পড়বো। কেমন? আমরা বাংলাদেশেরটা কেন রেফারেন্স টানতেছি? বাংলাদেশটা আমরা পড়ি, তিনটাকে আমরা বেশি রেফারেন্স করতেছি এই কারণে যে আমরা ইউকে সাথে বাংলাদেশেরটা তুলনা করতেছি, সাথে সাথে আমরা ইউএস এরটা তুলনা করতেছি। একটা কারণ হচ্ছে এটাই, কারণ তিনটাই আমাদের এই পড়ার সিলেবাসের মধ্যে আছে। বুঝতে পারছি? তাইলে বলতেছি the UK court have no right to justify the validity, ভ্যালিডিটি জাস্টিফাই করার কোন রকম ক্ষমতা ইউকে কোর্টের নাই। অর্থাৎ whatever the law passed by the parliament, আইন যা পার্লামেন্ট দ্বারা পাস হয়েছে, that is the legal act, that is valid। সোজা কথা, আইন যা পার্লামেন্টে পাস করেছে সবকিছু বৈধ। সেজন্য এই একটা থিওরিস্ট পার্লামেন্টের পাওয়ার পড়তে গিয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন এরকম কথাটা, তিনি বলেছেন ইউকে পার্লামেন্টের ক্ষমতা এত বেশি, ইউকে পার্লামেন্ট সকল প্রকার আইন তৈরি করতে পারে, শুধুমাত্র একটা মেয়েকে ছেলেতে রূপান্তর করার এই আইন ছাড়া যত রকম আইন আছে সব আইন করতে পারে। উনি আসলে ফান করে বলেছেন এরকম কথাটা কি, একটা ইউকে কোর্টের ক্ষমতা এত অত্যাধিক, এত বেশি, এটা যত রকম ইচ্ছা আইন করতে, এটাতে কোন রকম বাধা নাই, কোন এক্সিকিউটিভে ইন্টারফেয়ার করতে পারে না কোন রকম। এখানে কে ওই এই কোর্টও কোন রকম ইন্টারফেয়ার করার কোন রকম সুযোগ এখানে নাই। কেমন? এইটা হচ্ছে যে দা ইউকে পার্লামেন্টের যে থিওরিটা, এই থিওরিটা হচ্ছে এইরকম। এবার এই থিওরির যে বেসিক যে বিষয়টা কে দিয়েছেন থিওরিটা, আমি যে এটার কথা বলেছিলাম তার নামটা আমি খুঁজতেছি, একজন দার্শনিক নামটা
আচ্ছা আমরা যদি পাই আমি আপনাদেরকে বলে দিই একজন দার্শনিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা পেয়েছি সেটা যাবে কিনা হ্যাঁ এটা জেইন লুইস ডি ওনার নাম উনি বলেছেন দা বুক ইন হিজ বুক ইংলিশ কনস্টিটিউশন 1771 সালে হ্যাঁ 1771 উনি বলেছেন যে কি জেইন লুইসে উনি বলেছেন কি মানে পার্লামেন্ট চাইলে যেমন তেমন আইন যা ইচ্ছা তা আইন করতে পারে এখানে কোন রকম মানে এই করার মতো হ্যাঁ ওই পার্লামেন্টের কে উপর ইন্টারফেয়ার করার মতো কারো কোনো ক্ষমতা নাই ঠিক আছে আমি 2 মিনিটের জন্য একটু পজ করলাম এখন আপনারা যতটুকু বলেছি এটা একটু লেখার চেষ্টা করেন আমি তারপরে এটা থিওরিটা কে দিয়েছেন কিভাবে থিওরিটা লিমিট করা যায় সে বিষয়ে আলোচনা করব Recording in progress. জি লিখতে পেরেছেন আপনারা হ্যালো জি জি স্যার স্যার রেকর্ডিং দিচ্ছে কেন রেকর্ডিং দিচ্ছে কেন হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ শুনছি না আমার ছেলে মাঝে মাঝে কি যে করে যায় আমি নিজে বুঝি না যাই হোক এই আমাকে দেখা যাচ্ছে না স্যার আচ্ছা এই হ্যাঁ দেখা তো যাচ্ছে না বলতেছে স্টপ ভিডিও দিয়ে রাখো তাহলে কেমনে দেখা যাবে বুঝছে আমার এখন এটা দেখা যাচ্ছে, স্যার। আমার এগুলিতে বুঝছে এখন মনে দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে হ্যাঁ ওটা আমার ছেলে হচ্ছে ইনস্ট্রাক্টর আমার এই ক্ষেত্রে তো আচ্ছা যাই হোক এখন এই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি ওই আপনার থিওরিটা কে দিয়েছে আমরা এবি ডাইসির নাম আগে শুনেছি হ্যাঁ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন 1885 এর কথা ওই একই বইয়ে দ্য ল অফ দ্য কনস্টিটিউশন 1885 যে দ্য থিওরি সেখানে উনি কিন্তু ওই যে রুল অফ ল যে থিওরিটা দিয়েছেন মনে আছে আপনাদের দ্য রুল অফ লর কথাটা জি স্যার। ওই রুল অফ লর যে থিওরিটা সে একই থিওরি তিনি দিয়েছেন সে ওই থিওরি Recording stopped. হ্যাঁ এবি ডাইসি উনি একইভাবে উনিও 1885 সালের ওই বইয়ে উনি ওই দ্য পার্লামেন্ট সভরেনিটি যে থিওরিটা উনি আবিষ্কার করেছেন হ্যাঁ এই 100 বছর 200 বছর আগের প্রায় 70 বছর আগের কথা হ্যাঁ উনি এখানে বলেছেন উনি এটাকে খুব মানে 4টা ভাগে ভাগ করেছেন কথাটা ব্যাখ্যা করতে গিয়ে উনি লিখেছেন দ্য পার্লামেন্ট ইজ কন্টেম্প টু পাস ল হ্যাঁ দ্য পার্লামেন্ট ইজ কম্পিটেন্ট টু পাস ল অন এনি সাবজেক্ট সোজা কথা লেখেন আপনারা এরকম দ্য পার্লামেন্ট হ্যাজ অথরিটি দ্য পার্লামেন্ট হ্যাজ লিগ্যাল অথরিটি টু পাস এনি ল নাম্বার 1 এটাকে ব্যাখ্যা করব আমরা বা বলবো হ্যাঁ উনি বলেছেন একটা নাম্বার দ্য পার্লামেন্ট হ্যাজ
legal authority to pass any law. শুধু law না, to pass any law. Come on any subject. Come on. আমি এই তাহলে 2 নাম্বার উনি বলেছেন, আচ্ছা এটাতে বলি কি, এটা ব্যাখ্যাটা করে দিই। তাহলে the parliament has legal authority. It is the legal body to pass any law on any subject and on any matter. যে কোনো ম্যাটারে পার্লামেন্ট হচ্ছে একমাত্র লিগ্যাল অথরিটি যেটা কি করতে পারে, যে কোনো বিষয়ে আইনটা প্রণয়ন করতে পারে। এটার কোন রকম একটা হচ্ছে যে লর নেচার যাই হোক, ইন্টারেস্ট যাই হোক, পার্লামেন্টকে কোনোভাবে কি করা যাবে না, পার্লামেন্টকে স্টপ করা যাবে না যে এই আইনটা তুমি করিও না, এরকম কোন লিগ্যাল অথরিটি ইউকে তে নাই। বাংলাদেশে কি আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি কোন লিগ্যাল অথরিটি আছে যেটা পার্লামেন্ট যাচ্ছে তাই পাগলামি করে কিছু আইন করলো, এই ওনাকে পার্লামেন্টকে বাধা দেওয়ার কোন লিগ্যাল অথরিটি আছে বাংলাদেশে? আছে স্যার, বাংলাদেশে আছে স্যার সংবিধান। সংবিধান, গুড। যা সংবিধানে বলে দেবে যে সংবিধানের গার্ডিয়ান হিসেবে, সংবিধানের গার্ডিয়ান হিসেবে সুপ্রিম কোর্ট এখানে ইন্টারফেয়ার করবে। ওকে, তাহলে ইউকে তে ইন্টারফেয়ার করার কোন রকম বডি নাই। নাম্বার 2, the parliament's laws can regulate the activities of anyone anywhere. পার্লামেন্ট যে ল শুধু বানাবে জানা, এটার যে আইনটা, পার্লামেন্টের ল ক্যান রেগুলেট দ্য অ্যাক্টিভিটিস অফ এনিওয়ান। যে কোনো বিষয়ে রেগুলেটরি বডি কোনভাবে কোন আইন করবে, আইনটা কিভাবে পরিচালিত হবে, কার উপর প্রয়োগ হবে, কার উপর প্রয়োগ হবে না, সেটারও কি করবে, সেটারও ব্যাখ্যা দিতে পারবে যে কে, ওই পার্লামেন্ট। অর্থাৎ কে করবে কে করবে না, হ্যাঁ, কে করতে পারবে সেটার ব্যাখ্যা দেওয়ার একমাত্র অধিকারী কে, ওই পার্লামেন্ট। কেমন? তারপর 3 নাম্বার, পার্লামেন্ট ক্যান নট বাইন্ড। 2 নম্বরটা আরেকবার বলেন স্যার, বুঝিনি। আচ্ছা, এটা হচ্ছে রেগুলেটরি বডি। শুধু আইনটা করে দিলাম, আইনটাকে কে রেগুলেট করবে? হ্যাঁ, আইনটাকে মানে করেন আমাদের দেশে একটা আইন করে দিল, সেটা আবার রেগুলেট করার জন্য আমাদের কি আছে, এক্সিকিউটিভ বডি আছে। এক্সিকিউটিভ বলে যে হ্যাঁ আইনটা এইভাবে প্রয়োগ হবে, এত তারিখ থেকে প্রয়োগ হবে, এইভাবে এই জায়গায় প্রয়োগ হবে না, কিছু এখানে কি করতে পারে, ইন্টারফেয়ার করতে পারে। ইউকে তে কিন্তু সেরকম ইন্টারফেয়ার করার কোন রকম অথরিটি, পার্লামেন্ট যা বলে দেয়, যে ভাবে বলে দেয় সেভাবে আইনটা কার্যকর হবে। অর্থাৎ ওই সুপ্রিমেসি, পার্লামেন্টারি সুপ্রিমেসি। হ্যাঁ, সুপ্রিম বলতে সুপ্রিম অর্গান শুধুমাত্র পার্লামেন্ট হবে, অন্য কেউ সেখানে কি করবে, ইন্টারফেয়ার করতে পারবে না। লেখেন এগুলো একটু। হ্যাঁ, জি স্যার। নাম্বার 3, হ্যাঁ, দ্য প্রিভিয়াস পার্লামেন্ট, মনে করেন গত পার্লামেন্ট হ্যাঁ একটা আইন তৈরি করে গেল, আগামী এটা বলি, এখন আরেকটা পার্লামেন্ট আসলো এই মাসে, গত মাসে একটা পার্লামেন্ট চলে গেছে, মানে কি ইলেকশন শেষ, নতুন পার্লামেন্ট এসেছে। এখানে পার্লামেন্ট বলতে দ্য প্রেজেন্ট পার্লামেন্ট, আমি যে কথাটি বলতেছি সবসময়, দ্য প্রেজেন্ট পার্লামেন্ট হোয়াট এভার দ্য ল, তিনি আইন পাস করতে পারবেন, আইন বাতিল করতে পারবেন, সংশোধন করতে পারবেন, পূর্বের আইন পুরোপুরি কি করে দিতে পারবেন, বাতিল করে দিতে পারবেন এইখানে। অর্থাৎ আপনার আজকের পার্লামেন্ট একটা আইন করে গেল, আমরা প্রায় সময় বলি সংবিধান দ্বারা কি, সংবিধানের এটা আছে এরকম, আমরা সংবিধানের বাইরে যেতে পারতেছি না, আমাদের দেশে কথাটা উঠে না, প্রায় সময় আমাদের দেশে কথাটা আসে, এটা না সংবিধানে এরকম আছে, আমরা সংবিধানের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। ইউকে তে একটা এমন একটা বিষয়, সেইখানে গত পার্লামেন্ট কি আইন করে গেছিল, কোনভাবে আইন করে গেছিল, সেটা কোন রকম বিষয় না। আজকের পার্লামেন্ট আজকের জন্য দেশ চালাবে, আজকে পার্লামেন্ট কি করবে, পার্লামেন্ট দেশ চালাবে, আজকেই পার্লামেন্ট কি করবে, ওই যা আইন যা প্রয়োজন মনে করবে সেটা নতুন করে আইন করবে। প্রিভিয়াস আইন তার ভালো না লাগলে প্রিভিয়াস আইনটা বাতিল করে দেবে, আগের আইনটাকে চাইলে আবার রাখতে পারবে, আগের আইনটাকে বাতিল করতে পারবে। অর্থাৎ এটা এমন না যে আগের যে পার্লামেন্ট, তারা তাদের সাকসেসর, তাদের যে সামনের যে পার্লামেন্ট আছে হ্যাঁ আসবে, তাদেরকে এমন কোন আইন করে বাধ্য করতে তোমরা এরকম চলতে হবে, দেশের
দেশে এরকম চালাইতে হবে, ওই রকম চালাইতে হবে ইত্যাদি কিছু তারা বাইন্ড করতে পারে না। বুঝতে পারছি এটা? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন লিখে রাখেন, আমি আরেকটা সেন্টেন্স আছে শেষ করি, 4টা হেড, তারপর কোশ্চেনটা আমি জি, স্যার। বলবো, আপনি সময় দেবো কোশ্চেনের জন্য। Thank you, ল sir. পাস বাই দ্য পার্লামেন্ট ক্যান নট বি চ্যালেঞ্জ বাই দ্য কোর্ট, এটা অনেকবার বলছি। 4 নাম্বার হচ্ছে কি, যে কোর্ট, যে লেজিসলেচার যেটা হবে, ইট ক্যান নট বি চ্যালেঞ্জ বাই দ্য কোর্ট, কোর্টে সেটা নিয়ে কোনো রকম কি করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। এটা তো ব্যাখ্যা এতক্ষণ করেছে, এটা আর ব্যাখ্যা করতে হবে না আশা করি। চলো যাই কোশ্চেনে। লিমিটেশনটা কালকে পড়বো, কেমন? কিছু লিমিটেশন আছে এটার, আগে থিওরিটা ভালো করে বুঝে নেই, তারপর লিমিটেশনে যাব। হ্যাঁ বলেন, কোশ্চেন বলতে পারবেন? হ্যালো স্যার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। সবাই আনমিউট করে দেন, সবাই আনমিউট করে চলে আসেন এবার, কেমন? কোশ্চেন যাদের আছে বলেন। স্যার আমার কোন একটা পার্লামেন্ট একটা নতুন আইন করে রেখে গেল, পরবর্তী পার্লামেন্ট এসে সেটাকে আবার অ্যাবলিশ করলো, তাদের ভালো লাগলো না বা ওখানে তারা স্যাটিসফাইড ছিল না, আবার পরে যদি ওনারা এসে আবার ওইটাকে কি আবার রিফর্ম করতে পারবে বা ওইটাকে আবার নিয়ে আসতে পারবে? এক্স্যাক্টলি, সুন্দর কোশ্চেন। সেজন্য বলা হয়েছে দ্য পার্লামেন্ট ক্যান নট বাইন্ড ইজ সাকসেসর। আজকে যা আপনার পার্লামেন্ট, আপনার ক্ষমতা আজকে পর্যন্ত, আপনি আগামী কালের জন্য আইন বানিয়ে দিতে পারবেন না, মানে আগামী 5 বছর পরে কি হবে সেটার জন্য আইন বানিয়ে দিতে পারবেন না। বানাইলে বানাইতে পারবেন, কিন্তু আমি যখন ক্ষমতা আসবো তখন আমি কি করতে পারবো, সেটা বাতিল করে দিতে পারবো। এখন স্যার পরবর্তীতে যদি উনি আবার আসেন, তাহলে কি আবার সেই আইনটাকে আবার কি উনি নিয়ে আসতে পারবেন বা ওই আইনটা আবার প্রচলন করতে পারবেন? জি, কোশ্চেনটা আবার করেন। স্যার প্রশ্নটা ছিল যে সে যদি একটা পার্লামেন্ট ছিল, সে নতুন আইন করে গেল, পরবর্তীতে আরেকজন এসে সেইটা আবার ইয়ে করে দিল, অ্যাবলিশ করলো, পরবর্তীতে এসে কি উনি আবার সেইটা করতে পারবেন স্যার? হ্যালো 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 স্যার, হ্যালো, জি শোনা স্যার, যাচ্ছে? জি স্যার, উনি শোনা বলতে যাচ্ছে। চাচ্ছে, পার্লামেন্ট একবার যদি আইন একটা আইন পাশ করলো, এটা অন্য একটা সরকার আসলে যখন এটা আবার রদ করে দিল, তখন আবার যখন সরকার চেঞ্জ হবে তখন এটা রাখা যায় কিনা, আবার আনা আবার যায় রিজেক্ট কিনা? করতে পারবে, পারবে। পারবে। হ্যাঁ, তাহলে নতুন করে আবার আমাদের বানাবে। দেশে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে প্রচলনটা এটা রদ করা হয়েছে, এটা কি আবার চাইলে অন্য গভর্নমেন্টে এসে চালু করতে পারবে? আমাদের দেশের জন্য নয় এই থিওরিটা, আমি কথা বলেছি, দিস থিওরি নট অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ। এটা আমাদের দেশের জন্য না, দিস থিওরি অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ইউকে। বোঝা গেছে? হ্যাঁ, এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? স্যার ইউকে পার্লামেন্ট দেখা গেল এমন একটা আইন করলো যেটা স্যার জনগণের মানে সহজে মেনে নিচ্ছে না, সাধারণ জনগণ। এই ক্ষেত্রে স্যার জনগণ কাদের আশ্রয়ে যাবে? কোথায়? ওইখানে? জি স্যার, ইউকে তে কোনো করার কিছু নেই, মানতে হবে না স্যার? নাথিং টু সে। জি স্যার। যা করেছে আইন তা আইন, ওটা নিয়ে কোন রকম, যদি পার্লামেন্ট যদি মনে করে যে যারা মেম্বার অফ পার্লামেন্ট ওই জনগণের পক্ষে কথা বলবে, ওরা যদি মনে করে যে এই যে আইনটা করেছি আজকে, আইনটা দ্বারা জনগণ অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা আইনটা আবার বাতিল করে দিতে পারি, ওরা পারবে শুধুমাত্র বাতিল করতে, অন্য কোনো অর্গানের কাছে যেতে পারবেন না। স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ, বুঝতে পারি না স্যার, শেষে স্যার আটকে গেছিল কথা। আচ্ছা, আমি আবার বলছি, আপনার যে কোশ্চেনটা, ওদের রিলিফটা কে দেবে? জনগণ অসন্তুষ্ট হলো, রিলিফ, প্রথম আনসার হচ্ছে নো রিলিফ, দেয়ার ইজ নো রিলিফ, প্রথম ফার্স্ট আনসার। সেকেন্ড আনসার, যদি অর্থাৎ নো রিলিফ মানে দ্য কোর্ট ক্যানট ইন্টারফেয়ার, এক্সিকিউটিভ ক্যানট ইন্টারফেয়ার, কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। শুধুমাত্র একটা রিলিফ আছে, যদি ইউকে এর ওরা চাই, কারা? পার্লামেন্ট যদি চাই, যেহেতু তারা জনগণের প্রতিনিধি,
হাউস অফ কমন্স আমরা বলেছিলাম পড়ার সময়, হ্যাঁ, তারা যদি মনে করে যে না, তারা যদি তাদের বধূদয় হয়, তারা যদি মনে করে যে না আসলে আমরা যে কাজটা করেছি এটার দ্বারা জনগণের আসলে ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা দ্বারা জনগণ ভালো পাচ্ছে না জিনিসটা, কেমন, তারা যদি চায় তাদের আইনটা গতকাল করেছে, আগামী পরশু আবার সেটা বাতিল করে দিতে পারে। শুধুমাত্র তারাই পারে, পার্লামেন্টে পারে, আর কেউ পারবে না। স্যার ঠিক আছে? স্যার এখানে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস আইন জি। প্রণয়নের ক্ষেত্রে স্যার কোন সেক্টরের ভূমিকা কোন ধরনের থাকবে? না, ভ্যালু মানে এক একজনের সেক্টর কাজ এক এক রকম। আমরা যখন এটা পড়বো, যখন আমরা আইন প্রণয়নের প্রশ্নটা দিই, এখন আপনাদেরকে বললে এটা এই কথা শুধুমাত্র ওই দিন বলেছিলাম, হাউস অফ কমন্স হচ্ছে যে একটা আইন তৈরি করবে, তৈরি করে হাউস অফ লর্ডস দেবে, অথবা হাউস অফ লর্ডস তৈরি করবে হাউস অফ কমন্স, ভাইস ভার্সা, সেটা গিয়ে চলে যাবে কুইনের কাছে, কুইন সেটা সাইন করলে আইন, সাইন না করলে আইন না। কেমন? জি, এটা আর অনেক জটিল প্রক্রিয়া আছে, আমি যা সোজা প্রক্রিয়াটা এটা বললাম। জি, আমরা স্যার। যখন ল মেকিং প্রসেসটা পড়ো তখন আমরা জটিল প্রক্রিয়াতে যাব। ওকে, জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমি যে থিওরিগুলি পড়েছি, হ্যাঁ, এই থিওরিগুলি একটু ভালো করে দেখবেন। কেমন? আমি একটা জিনিস আমি আপনাদের বুঝতে পারি, আমি হ্যাঁ হয়তো অনেক বেশি এখানে গল্প করার সময় দিই না বা গল্প করার সুযোগ দিচ্ছি না, হ্যাঁ, আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আগে থিওরিগুলি বুঝে নেন। কেমন? থিওরিগুলি কিছু থিওরি জটিল, কিছু থিওরির সাথে বাস্তবতার মিল নাই, হ্যাঁ, ইত্যাদি থিওরিগুলি বুঝে নেন। থিওরিগুলি যদি বুঝে নিতে পারেন তাহলে আশা করবেন তখন আমরা মনে করেন অনেক সময় বিভিন্ন রেফারেন্সের বিভিন্ন আমরা গল্পগুলি, হ্যাঁ, ক্লাসের মধ্যে হয়তো করতে পারবো। আমি এখন যেটা শুরু করি, আপনারা হয়তো অনেকে খেয়াল করেন কিনা জানি না, আমি শুরু করে আমি প্রথমে ওই লেখাপড়ায় ঢুকে যাই, ওই লেখাপড়ার মধ্যে শেষ করে লেখাপড়া থেকে বেরিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ। তো এটা আমি এই কিছুদিন এটা আমি চালা যাওয়ার চেষ্টা করতেছি, এই কারণে যে আপনারা যদি মেইন থিওরিগুলো আপনারা কি বুঝে নিতে পারেন। ঠিক আছে? জি স্যার। স্যার জি স্যার এবিডাইসির স্যার যেটা রুল অফ ল থিওরি ছিল, জি ওটা জি। আর এখন স্যার পার্লামেন্টারিয়ান সুপ্রিমেসি একই সাথে নাকি স্যার? রুল অফ ল দিয়েছেন থিওরিটা, একইভাবে উনি দিয়েছেন ওই যে পার্লামেন্টের সুপ্রিমিটিও উনি দিয়েছেন। জি স্যার। স্যার একই বইয়ে ছিল ওগুলা, থিওরিগুলো একই সময়ের স্যার? কোন পরে ফোন দিয়ে জি। আবার। ওগুলা কি একই সময়ের থিওরি ছিল নাকি আগে? একই সময়, যে সমসাময়িক থিওরি। এই থিওরিগুলির ভালো দিক আছে, খারাপ দিকও আছে, হ্যাঁ, এই থিওরিগুলির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই থিওরিগুলির অলমোস্ট ভালো দিক আছে, ওইটা আপনারা হ্যাঁ আপনারা নিজেদের মতো অ্যাসেসমেন্টটা করবেন। আমি আগামী ক্লাসে এটা দুইটা লিমিটেশন আছে, লিমিটেশনটা আমি দেখাবো। ওই লিমিটেশন দিয়ে, কারণ আজকে আমি লিমিটেশনটা দিচ্ছি না এই কারণে যে থিওরির সাথে ম্যাচ করে ফেলবেন আপনারা। আপনাকে থিওরিটা একটু দেখে নেন এই সপ্তাহে, থিওরিটা আমি তখন লিমিটেশনটা দেবো, তখন এটা আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগটা কেমন সেটা দেখবো। ওকে জি জি, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থেকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।